সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে তোমরা ভালো আছো। পারিবারিক সুস্থতা কামনা করছি তোমাদের। আমি আশা করছি তোমাদের ফ্যামিলির সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে। তো আমি তোমাদের আজকে তড়িৎ রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, যেমন এখানে লবণ সেতু একটা বিষয় রয়েছে। দেখো, লবণ সেতু, এটার উপরে একটা ভিডিও ক্লিপস এবং একটা পাঠদান দেখাবো তোমাদেরকে। তারপর হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি ও সক্রিয়তা সারি, এই দুটো বিষয়ের উপরে আরেকটা ভিডিও ক্লিপ দেখি আমি তোমাদের আজকের পাঠ শেষ করব, এবং এখানে কিছু তাত্ত্বিক বিষয়াদি রয়েছে, এটা পরে পর্যালোচনা করাবো। তো প্রথমে দেখো লবণ সেতু। এখানে একটু প্রথমে আমি এই জিনিসের সংজ্ঞাটি দেখাই তোমাদের, তারপর আমরা ক্লিপসে দেখবো, ভিডিও ক্লিপসে দেখবো পরে। লবণ সেতু হচ্ছে, দেখো ড্যানিয়েল কোষে এই প্রধান কথা হচ্ছে এটা, দেখো দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগের মাধ্যম হিসেবে লবণ সেতুটি দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগের মাধ্যম হিসেবে ইউ আকৃতির কাঁচনলে সোডিয়াম সালফাইড, পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ ভর্তি করে উভয় কাঁচনলকে, মানে কাঁচনলের উভয় প্রান্তকে উভয় অর্ধকোষে নিমজ্জিত করে যে সংযোগ স্থাপন করা হয়, সেটা হলো লবণ সেতু। আর লবণ সেতুর বৈশিষ্ট্য আমরা ভিডিও ক্লিপসে দেখতে পারবো। তারপর একটু বলে যাই, লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করে, তারপর লবণ সেতু উভয় অর্ধকোষের ক্যাটায়ন ও অ্যানায়নের সমতা বিধান করে, এক্ষেত্রে উভয় আয়নের গতিবেগ প্রায় সমান হয়ে থাকে। তারপর লবণ সেতুর তড়িৎ বিশ্লেষ্যটি তড়িৎ কোষের দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের আয়ন দুটি অ্যানোড ও ক্যাথোডে জারিত বা বিজারিত হয় না। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি যে লবণ সেতু উভয় অর্ধকোষে বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে, এই কথাটি যেন স্মরণ থাকে। তো আমি তোমাদেরকে এখন এটার একটা ক্লিপস দেখাচ্ছি। প্রথমে বলি, এই জিনিসটা হচ্ছে আসলে গ্যালভানিক কোষের একটি গঠন। তবে আমাদের এই বিষয়গুলো লাগবে না, তবু আমি বলে দিই, এখানে মূলত এটা কপার সালফেট দ্রবণের মধ্যে কপার তড়িৎদ্বার আর জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক তড়িৎদ্বার নিমজ্জিত রয়েছে। এবার যদি তাদের মধ্যে পরিবাহী তার এবং বলমিটার দিয়ে সংযোগ স্থাপন করা হতো, তাহলে সামগ্রিক বিক্রিয়াটি এটি দাঁড়াতো। এটা লবণ সেতুর জন্য প্রয়োজন নয়, তবু এখানে বলছি। এবার উভয়কে পরিবাহী তার এবং একটি বৈদ্যুতিক ভালভের সাহায্যে সংযুক্ত করা হলো। এটাও মূল কাজ না, আমাদের এটি প্রয়োজন নেই। পরবর্তীতে দেখো, এগুলো আগের জিনিস। এইটি হলো লবণ সেতু। মূলত লবণ সেতুটিতে প্রথম বলি, ইউ আকৃতির একটি কাঁচনল। এই ইউ আকৃতির কাঁচনলের ভিতরে সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণ ভর্তি আছে, এবং এটি উভয় অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। সেই জন্য আমরা লবণ সেতু বলি কি, যে ইউ আকৃতির কাঁচনলে সোডিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ ভর্তি করে উভয়ের
মানে দুটি প্রান্ত দুটি অর্ধকোষে নিমজ্জিত করে যে সংযোগ স্থাপন করা হয় সেটাই হলো মূলত লবণ সেতু। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবে, এবার লবণ সেতু সংযোগ করলে দেখো এখানে বৈদ্যুতিক ভাল্বটি জ্বলে উঠছিল, অর্থাৎ এর অর্থ হচ্ছে লবণ সেতু মানে তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী পূর্ণ করে, এই তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী পূর্ণ করে, বর্তনী পূর্ণ করলে মূলত এই যে ইলেকট্রন যাচ্ছে দেখা যাচ্ছে এগুলো বিক্রিয়া করছে। বিক্রিয়া করার অর্থ হচ্ছে এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, কপার আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে। এখানে আসল কথাটা একটু করে বলি, এখানে একটু করে আমি একটু টেনে দেখাই। এখানে দেখো এই যে এখন দেখো সোডিয়াম সালফেট, অর্থাৎ এই বাম তড়িৎদ্বারে তোমার সৃষ্টি হয়েছে কি জিঙ্ক আয়ন। তাহলে এখানে সালফেট মানে সল্ট ব্রিজ থেকে তোমার সোডিয়াম সালফেটের ঋণাত্মক সালফেট মূলক সংযুক্ত হয়েছে, আর ডান তড়িৎদ্বারে মূলত দ্রবণের কপার আয়ন ক্যাথোডে সংযুক্ত হয়ে গেছে। তাহলে কপার আয়নের অভাব সৃষ্টি হয়েছে, কপার আয়নের অভাব সৃষ্টি হয়, ধনাত্মক আয়নের অভাব সৃষ্টি হয়, ওখানে ধনাত্মক আয়নের কপার সৃষ্টি হওয়ায় অভাব সৃষ্টি হয়, ওখানে মূলত ধনাত্মক সোডিয়াম আয়ন সংযুক্ত হয়েছে। তাহলে আমরা জানলাম এখন লবণ সেতু কি, লবণ সেতু কি কাজে ব্যবহৃত হয়। একটু দেখো, এই দেখো এখানে আমরা ভিডিও ক্লিপসে যেটা দেখলাম প্রথম সংজ্ঞা হিসেবে আবার একটু বলি। এখানে দেখো এই এখানে প্রথম কাজ হচ্ছে, অর্থাৎ এটা ড্যানিয়েল কোষে বা যে কোনো তড়িৎ রাসায়নিক কোষ যেখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি যেখানে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হবে, এই ড্যানিয়েল কোষে দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগের মাধ্যম হিসেবে এই পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেটের 0.1 মোলার দ্রবণ ভর্তি করে ইউ আকৃতির কাঁচনলে ভর্তি করে এই কাঁচনলের দুই প্রান্ত দুই অর্ধকোষে নিমজ্জিত করে যে সংযোগ স্থাপন করা, তাকে বলা হলো লবণ সেতু। এবার দেখো তোমরা ভিডিও ক্লিপসে দেখতে পারো যে লবণ সেতু কোষের, দেখো লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কোষের বর্তনী পূর্ণ করে মানে তোমরা দেখেছো এখানে ভিডিও ক্লিপসে যখন লবণ সেতু যুক্ত করা হলো তখন এই ভাল্বটি জ্বলে উঠেছে। ভাল্বটি জ্বলে ওঠার অর্থ হচ্ছে এখানে এই মানে কোষের বর্তনী পূর্ণ হওয়া, কোষের বর্তনী পূর্ণ হলে তারপর রাসায়নিক বিক্রিয়া চলবে। এরপর দেখো লবণ সেতু এই কাজটা করেছে কিনা দেখো, যখন বিক্রিয়া সমাপ্ত হলো, দেখো সমাপ্ত হলে তখন দেখো যেমন বাম তড়িৎদ্বারে মানে যেখানে জিঙ্ক আয়ন দ্রবণে তৈরি হয়েছিল, সলিড জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন দ্রবণে প্রবেশ করেছিল, সেই জিঙ্ক আয়ন মানে ধনাত্মক আয়ন বৃদ্ধি পাওয়ার কারণে ওখানে সালফেট আয়ন যুক্ত হয়ে, দেখো সালফেট আয়ন যুক্ত হয়ে কি হলো, অর্থাৎ সালফেট আয়ন যুক্ত হয়ে ক্যাটায়নের সমতা বিধান করেছে। বাইরে থেকে সালফেট আয়ন যুক্ত করলাম আর ওখানে ক্যাটায়ন জিঙ্ক আয়ন, আলটিমেটলি জিঙ্ক আয়ন ক্যাথোড থেকে সৃষ্টি হয়েছিল। আবার অ্যানোড প্রকোষ্ঠে দেখো, অ্যানোড প্রকোষ্ঠে দ্রবণের কপার আয়ন যখন ক্যাথোডে সংযুক্ত হয়েছে তখন ওখানে কপার আয়নের অভাব সৃষ্টি হয়েছিল। কপার আয়ন মানে ধনাত্মক আয়নের অভাব পূরণ করার জন্য ওই সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে তোমার কি করেছে, অ্যানায়নের সমতা বিধান করেছে। তাহলে লবণ সেতু উভয় অর্ধকোষে ক্যাটায়ন অ্যানায়নের সমতা বিধান করবে। তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, উভয় আয়নের গতিবেগ প্রায় সমান থাকবে, উভয় আয়নের গতিবেগ প্রায় সমান থাকবে। এবার দেখো আরেকটা জিনিস দেখো, লবণ সেতু তড়িৎ বিশ্লেষ্যটি তড়িৎ কোষের দ্রবণ দুটির সাথে কোনো বিক্রিয়া করবে না। দেখছো তোমরা এখানে, অর্থাৎ লবণ সেতু থেকে যে আয়ন যুক্ত হয়েছে এটা অ্যানোড বা ক্যাথোডের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করেনি, বা তড়িৎ বিশ্লেষ্যের আয়ন দুটি অ্যানোডে ও ক্যাথোডে জারিত বা বিজারিত হয়নি। তারপর এই যে এবার মানে উভয় অর্ধকোষে তোমার অ্যানায়ন ও ক্যাটায়নের সমতা বিধান হওয়ার কারণে, অ্যানায়ন ও ক্যাটায়নের সমতা বিধানের কারণে দেখো লবণ সেতু বৈদ্যুতিক চার্জের কি করেছে, বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রেখেছে। অর্থাৎ এখানে এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রেখেছে। অর্থাৎ বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় থাকলে দীর্ঘ সময় ধরে অর্থাৎ ভোল্টেজের কোনো পার্থক্য হবে না, বৃহৎ পার্থক্য সৃষ্টি না হয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। এখানে যে ভোল্ট মিটারে 1.10 ভোল্ট দেখা গেছে, এই ভোল্টের মানটা অক্ষুণ্ণ থাকবে এবং এটা অপরিবর্তনীয় থাকবে।
লবণ সেতু। তাহলে আমরা লবণ সেতু কি জানলাম, লবণ সেতু বৈশিষ্ট্য জানলাম। এর পরবর্তীতে আমাদের পড়া হলো এই যে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। আরেকটি গুরুত্বপূর্ণ পড়া, দেখো তড়িৎ রাসায়নিক সারিতে আমি আগেই এক্ষেত্রে ভিডিও ক্লাসটা একটু পরে দেখবো, তার পূর্বে আমরা এই তার সংজ্ঞাটি একটু জেনে নিই। দেখো তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জ মুক্ত হওয়ার, খেয়াল করবে ভালো করে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে আয়ন সমূহকে যে সারিতে সাজানো হয়েছে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। দেখো তড়িৎ রাসায়নিক সারি, তাহলে আমি আবার একটু সংজ্ঞাটি পড়ে শোনাই। তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে আয়ন সমূহকে যে সারিতে সাজানো হয়েছে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। এখানে একটু করে খেয়াল করো, এই যে এখানে একটা জিনিস দেখানো হয়েছে, দেখো ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা, এই দেখো সবার আগে, এই দেখো এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখো এই এর অর্থ হচ্ছে দেখো সবার নিচে যে আয়নটি, যেমন সবার নিচে হচ্ছে সিলভার গোল্ড আয়ন, সবার আগে গোল্ড আয়নে চার্জ মুক্ত হয়েছে। এখানে চার্জ মুক্ত হওয়ার অর্থ কি, চার্জ মুক্ত হওয়া অর্থ হচ্ছে গোল্ড আয়ন সবার আগে বিজারিত হবে, মানে গোল্ড আয়ন সবার আগে ইলেকট্রন গ্রহণ করবে। মানে একাধিকে যে আয়নগুলোর দ্রবণের মধ্যে যদি তোমার কি করা হয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, সবার আগে সিলভার ক্লোরাইড সৃষ্টি হবে, সবার আগে সিলভার ক্লোরাইড। অর্থাৎ এখানে একটু করে বলি, এই সিলভার আয়ন ইলেকট্রন, ধাতু সিলভার আয়ন সহজে ইলেকট্রন গ্রহণ করে ধাতু সিলভারে পরিণত হবে সবার আগে। এই জন্য বলা হয়েছে এখানে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে আয়ন সমূহকে যে সারিতে সাজানো হয়েছে, এটা একটা তড়িৎ রাসায়নিক সারি। এবার দেখো আবার অ্যানায়নের ক্ষেত্রে কি হলো, অ্যানায়নের ক্ষেত্রে এখানে দেখো যেহেতু অ্যানায়ন চার্জ মুক্ত হবে কিভাবে, অ্যানায়ন চার্জ মুক্ত হবে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেক্ষেত্রে তোমার হাইড্রোক্সিল আয়ন সবার আগে জারিত হবে। কথাটা যেন বুঝতে ভুল না হয়, হাইড্রোক্সিল আয়ন কি হবে, সবার আগে জারিত হবে কিন্তু হাইড্রোক্সিল আয়ন। কেন, কারণ এখানে তড়িৎ রাসায়নিক সিরিজে, এটা কিন্তু তড়িৎ রাসায়নিক সিরিজে সবচেয়ে নিচে অবস্থিত আয়নটি, তোমার আয়নটির সক্রিয়তা, এই সবচেয়ে নিচে অবস্থিত আয়নটি তোমার সবার আগে, এখানে অ্যানায়নগুলোর ক্ষেত্রে এই হাইড্রোক্সিল আয়ন সবার আগে জারিত হবে, আর ক্যাটায়নগুলোর ক্ষেত্রে সিলভার আয়ন সবার আগে কি হবে, বিজারিত হবে। তাহলে এই চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে যে সারি তৈরি করা হয়েছে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। তো একটি কথা মনে রাখতে হবে, এই আমরা তড়িৎ রাসায়নিক সারির সাহায্যে তোমার সক্রিয়তা সিরিজ, অর্থাৎ ধাতু সক্রিয়তা সিরিজ মনে রাখবো। তো তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, এখানে আয়নগুলোকে আমি আবার একটু এভাবে দেখিয়েছি, দেখো সিলভার আয়ন সবার আগে চার্জ মুক্ত হবে, তারপর গোল্ড আয়ন সবার আগে চার্জ মুক্ত হবে, তারপর সিলভার আয়ন। এখানে একটু ভুল আছে, এখানে 3 হবে, এটা এখানে 3+ হবে, এখানে একটা 3 গোল্ডের উপরে একটা 3 হবে। আচ্ছা, তো এখানে এভাবে তোমার মানে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা এরকম। আনুরূপভাবে আবার অ্যানায়নগুলোর মধ্যে যেটা দেখানো হলো, এই যে তোমার একটা যে মানে ক্রম দেখানো হলো, এই ক্রমটাকে আমি আবার নিচে এভাবে অ্যারো দিয়ে দেখালাম, কারণ হাইড্রোক্সিল আয়ন সবার আগে চার্জ মুক্ত হবে, মানে হাইড্রোক্সিল আয়ন সবার আগে জারিত হবে, সেই ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন, পানি এগুলোতে পরিণত হবে। ইলেকট্রোকেমিস্ট্রি কিছু গাণিতিক প্রবলেম দেখিয়েছিলাম তোমাদেরকে। যাই হোক, এরূপে এই চার্জ মুক্ত হবে বা জারিত হবে। তাহলে ক্যাটায়নগুলো হবে বিজারিত, ইলেকট্রন গ্রহণ করবে, আর এখানে যে অ্যানায়নগুলো দেওয়া হলো এরা হবে জারিত। তাহলে এরপরে আমরা এই তড়িৎ রাসায়নিক সারি পড়ার পূর্বে আমরা ক্লিপসটা একটু দেখি, তারপর তড়িৎ রাসায়নিক সারি করব। এখানে একটু দেখো,
এই দেখো একটু, দেখো এটা হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা। এখানে দেখো অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, লেড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, বিভিন্ন ধাতুর কিছু পাত্র নেওয়া হলো। দেখো এবার তাদের প্রত্যেককে কোথায়, এই যে বিকারের পানিতে নেওয়া হলো। দেখো বলছে হুইচ মেটাল রিঅ্যাক্ট উইথ কোল্ড ওয়াটার। এখানে দেখো পটাশিয়াম সোডিয়াম তো বিক্রিয়া করবেই, মূলত ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট উইথ কোল্ড ওয়াটার। এই যে দিজ এনি মেটাল ক্যাচ ফায়ার ইন ওয়াটার। এই যে সোডিয়াম অর্থাৎ ভিগোরাসলি পানির সাথে বিক্রিয়া করবে, মানে তীব্রভাবে বিক্রিয়া করবে এবং তোমার কি উৎপন্ন হবে এখানে, এবং আগুন জ্বলে উঠবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে ওগুলো যে কম শক্তি বিধায় আগুন জ্বলবে না, তবে বিক্রিয়া করে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে বিধায় এটা ফ্লোটিং, মানে বেশি উঠবে, এটা বেশি উঠবে কিছুক্ষণ পরে। তো আমরা কি অবজারভেশন করলাম, দেখো এখানে মূলত অ্যালুমিনিয়াম, আয়রন এবং জিঙ্ক এরা কি করবে না, এরা মানে গরম পানি বা ঠান্ডা পানি কোনোটার সাথেই বিক্রিয়া করবে না। হ্যাঁ, এরা কোনোটার সাথেই বিক্রিয়া করবে না। আবার এই দুটোর মধ্যে দেখো সোডিয়াম এবং পটাশিয়াম এরা উভয়ে মানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার উভয়ের সাথে খুব তীব্রভাবে বিক্রিয়া করবে। এই দেখো এখানে এটা এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন মানে তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, হাইড্রোজেন গ্যাস নিচে জ্বলে, এখানে দেখাচ্ছে এটা। তবে এই বিক্রিয়াটি পটাশিয়ামের জন্য, পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই উৎপন্ন হাইড্রোজেনের সাথে হিট, উৎপন্ন হাইড্রোজেন গ্যাস নিচে জ্বলে অপরটি জ্বলতে সাহায্য করে। দ্বিতীয় পাত্র হচ্ছে সোডিয়াম। এক্ষেত্রে এই দেখো সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন এবং হিট উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেনের পরিমাণ কম হয়, এটা হচ্ছে মানে আগুন, জ্বলন্ত আগুন নিভাবে না, মানে নিজে জ্বলবে না। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে এরকম কোনো মানে ইয়ে হবে না, মানে আগুন জ্বলবে না। এক্ষেত্রে বাবুল, হাইড্রোজেনের বাবুল সৃষ্টি হবে, এই যে নিচে হাইড্রোজেনের বাবুল সৃষ্টি হওয়ার কারণে এটা বেশি উঠলো। এই ক্ষেত্রে বিক্রিয়াটি দেখো তোমরা, ক্যালসিয়াম প্লাস পানি সমান ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন সৃষ্টি হলো। এক্ষেত্রে যে বুদবুদ দেখা যাচ্ছে এটা হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা এবার দেখো এই যে এবার এই যে ম্যাগনেসিয়াম, লেড, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম এই ধাতুগুলোর মধ্যে শুধু ম্যাগনেসিয়ামেই পানির সাথে বিক্রিয়া করবে, আর কোনোটার বিক্রিয়া করবে না। তো এই জন্য সক্রিয়তা শ্রেণীতে দেখা যাচ্ছে, দেখো এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে সর্বাধিক সক্রিয় ধাতু, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর আয়রন, এগুলো পর্যায়ক্রমে লেড, কপার, এদের সক্রিয়তা উপরে যে মূলগুলো দেখানো হচ্ছে তাদের সক্রিয়তা এরূপ হবে। হ্যাঁ, এরপরে দেখো ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট উইথ হট ওয়াটার টু ফর্ম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন, এটা একটা বিক্রিয়াতে দেখানো হচ্ছে। এই দেখো এই যে রাইট দ্য রিঅ্যাকশন ফর দ্য অ্যাবভ রিঅ্যাকশন। এখানে দেখো ওই যে ম্যাগনেসিয়াম যেটাই বললাম আমি, পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন, এখানে যে বুদবুদ দেখা যাচ্ছে মূলত এটা হাইড্রোজেন, হাইড্রোজেন সৃষ্টি হওয়ার কারণে এটা হাইড্রোজেন তাকে মানে ফ্লোটিং করলো, ভাসিয়ে দিল। কিন্তু এই যে দেখো এই এখানে আবার যেমন ধরো তোমার এই কয়েকটা মেটাল যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক এরা মানে কোনো গরম বা ঠান্ডা কোনো পানির সাথে বিক্রিয়া করবে না, কিন্তু এরা বিক্রিয়া করবে জলীয় বাষ্পের সাথে। দেখো বাট দে রিঅ্যাক্ট উইথ স্টিম, এই যেমন অ্যালুমিনিয়াম জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে দেখো একটু করে এখানে উত্তপ্ত করব, এখান থেকে বাষ্প এখানে ছাড়া হচ্ছে। আবার এখান থেকে এই নিচের অংশটি পানি, কিন্তু উপরের অংশ তোমার হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হচ্ছে। এই উপরের অংশটা কিন্তু হাইড্রোজেন গ্যাস। তো এইভাবে আমরা দেখলাম। কিন্তু গোল্ড, সিলভার
এই যে গোল্ড সিলভার কপার ডু নট রিয়াক্ট উইথ ওয়াটার এট অল, এরা মূলত গোল্ড সিলভার কপার এরা মূলত পানির সাথে কোনোগুলো বিক্রিয়া করে না। এই জন্য এই মৌলগুলো মানে তুলনামূলকভাবে কম শক্তি, মানে একেবারেই তাদের সক্রিয়তা নেই বললেই চলে। এরা অনেকটা নিষ্ক্রিয় মৌল, তবে নিষ্ক্রিয় মৌলগুলো অত্যন্ত দামি ধাতু, এই জন্য স্বর্ণের দাম অনেক বেশি। যাই হোক, আমরা এই দেখো এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তোমরা ভুল করে দেখো, আমরা যেটা আগে পড়লাম মানে তড়িৎ রাসায়নিক সারি একটা জিনিস, তড়িৎ রাসায়নিক সারি হবে আয়ন সমূহের, ক্যাটায়ন বা অ্যানায়নের, আর সক্রিয়তা সিরিজ হবে শুধু ধাতু, আয়নের না, খেয়াল করতে হবে। আমি এখানে তোমাদের আগে ক্লাসে দেখিয়েছিলাম। তো এখন দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ কাকে বলবে? একক প্রতিস্থাপন। এই যে এখানে একটা ব্যাপার রয়ে গেছে, একক প্রতিস্থাপন এই যে দেখো এখানে আমরা এবার এই সংজ্ঞাটি করব। দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ হবে, ধাতুর সক্রিয়তা সিরিজের সংজ্ঞা হবে একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতু সমূহের তুলনামূলক সক্রিয়তার যে সারি তৈরি করা হয়েছে তাকে বলা হয় সক্রিয়তা সিরিজ। একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতু সমূহের তুলনামূলক সক্রিয়তার যে সারি তাকে বলা হবে সক্রিয়তা সিরিজ। আচ্ছা, আমি সক্রিয়তা সিরিজের এখানে কতগুলো গুরুত্ব আছে এগুলো পরে পড়বো। তো তার পূর্বে এই জিনিসটা একটু করে দেখে নি। দেখো যে আমরা সক্রিয়তা সিরিজ মনে রাখার একটা বিষয় বলেছিলাম। দেখো মানে আগে যে তড়িৎ রাসায়নিক সারি যেটা করেছিলাম সেটাতে ছিল কে কে না ম্যাগাজার অ্যালো যেন ফিরে টিন পাবে হাইড্রোজেনকে পরে কপার সিলভার। এখন এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মাধ্যমে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে যাবো। এখানে ধাতুর সক্রিয়তা সিরিজ লেখার সময় একটা কাজ শুরু করতে হবে। এখানে দেখছো এই যে চার্জ, এটা মূলত পটাশিয়ামের চার্জ 1 একক, এটা ক্যালসিয়ামের চার্জ 2 একক। এই চার্জ গুলো আমরা কেটে দেবো, চার্জ থাকবে না, এগুলো সবগুলো হবে এখন ধাতু, কারণ সক্রিয়তা সিরিজ হবে ধাতু, আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হবে ক্যাটায়ন বা অ্যানায়নের। এবার শোনো, এই ধাতুগুলোর সাথে আর 2-1টি ধাতু যোগ করলেই এটা হয়ে যাবে ধাতুর সক্রিয়তা সিরিজ। অথবা তুমি এখানে যে ধাতুগুলো দেওয়া হলো এইটা মনে রাখতে পারলেও তোমার ধাতুর সক্রিয়তা সিরিজ অনেকটা শেখা হয়ে যাবে। তো তারপরেও যেটা আমাদের বইপত্র আছে বা আমাদের কাছে একটু যদি সমস্যা হতেও পারে, সেই জন্য এই কয়টা একটু মনে রাখতে পারলে ভালো হবে। যেমন পটাশিয়ামের পূর্বে আছে কি লিথিয়াম, পটাশিয়ামের পূর্বে আছে লিথিয়াম। দেখো পটাশিয়ামের পূর্বে একটি মোল লিথিয়াম, পটাশিয়ামের পরে একটি মোল থাকবে বেরিয়াম। তাহলে আমাদের এটা মনে রাখা খুব বেশি কঠিন কিছু না। প্রথম আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখবো, রেখে ওইখানে পটাশিয়াম যে আয়ন ছিল ওটা আয়নগুলো নয় কিন্তু মনে রাখতে হবে, কারণ ধাতুর সক্রিয়তা সিরিজ আয়ন থাকবে না। এবার পটাশিয়ামের পূর্বে থাকবে লিথিয়াম, পটাশিয়ামের পরে বেরিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের নিচে ম্যাঙ্গানিজ, জিঙ্কের নিচে ক্রোমিয়াম, এবার আয়রনের নিচে থাকবে ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল। যদি স্মরণ রাখতে পারো খুব ভালো, আর কপারের নিচে মার্কারি। তাহলে আমরা প্রথমেই সক্রিয়তা সিরিজ, প্রথম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখবো। এবার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আয়নগুলো বাদ দিলে যদি এদিকে ধাতব মৌল হিসেবে ধরা হয়, তাদের মধ্যে কয়েকটা জায়গায় শুধু মানে কয়েকটি ভিন্ন ধাতু যুক্ত করলে এটা ধাতুর সক্রিয়তা সিরিজ হয়ে যাবে। তো এইভাবে মনে রাখতে পারলে ভালো হয়। তো আমি এবার একটু দেখো ধাতুর সক্রিয়তা সিরিজের কয়েকটি গুরুত্ব রয়েছে। দেখো এই সারিতে সর্বাধিক সক্রিয় ধাতু উপরে, এই যে দেখো আমি একটু করে বলেছি
এই যে ধাতুর বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম এখানে দেওয়া হয়েছে। দেখো এই যে সরি এই যে এই উপরের দিকে দেখাও, এই উপরের দিকে একটু করে এই একটা অ্যারো সিগন্যাল দেখানো হলো। দেখো এটা হচ্ছে তোমার মানে ধাতু সক্রিয় সিরিজের সবার উপরে যে থাকবে সে হবে সর্বাধিক সক্রিয় ধাতু। এখন এই সক্রিয় ধাতুর অর্থ হচ্ছে কি, এই ধাতুটি সবার আগে কি করবে, সবার আগে আগে জারিতে হবে। মানে সে ওই যে আমরা যখন কোর্স তৈরি করব তখন দেখবে উপরে যে ধাতুটি থাকবে সেটি অ্যানোড হিসেবে থাকবে, তুলনামূলক নিচের ধাতুটি হবে ক্যাথোড হিসেবে। উপরে অ্যানোড হিসেবে যে ধাতুটি থাকবে সে রাসায়নিক বিক্রিয়া চলাকালে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে। সেই জন্য এই সক্রিয়তা মানে ধাতুর বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম, অর্থাৎ যে ধাতুটি সবার আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে অর্থাৎ সবার আগে জারিতে হবে সেই ধাতুটি উপরে। এই দেখো এই সারিতে সর্বাধিক সক্রিয় ধাতু উপরে এবং সবচেয়ে কম সক্রিয় ধাতু নিচে স্থান দেওয়া হয়েছে। তাহলে যেটা সর্বাধিক সক্রিয় ধাতু সেটা সবার আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং তার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। মানে অন্য ধাতুকে বিজারণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু জারিত হবে সবার আগে সে নিজে। এবার দেখো এই যে দেখো একটা জিনিস, এখানে দেখো কয়েকটা লাইন একটু দাগ পড়েছে, তো আমরা পূর্বে এভাবে দেখো এই সক্রিয়তা সিরিজ থেকে জানা যায় উপরে স্থানপ্রাপ্ত ধাতুটি এর নিচে অবস্থিত কম সক্রিয় ধাতুর লবণের ওই ধাতু আয়নকে একক প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা আমি এটা প্রত্যেকটা জিনিস এখানে যা বলেছে একটা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছি। তাহলে আমরা প্রথমেই জেনে রাখি, দেখো সর্বাধিক সক্রিয় ধাতু উপরে এবং সবচেয়ে কম সক্রিয় ধাতু নিচে অবস্থান করবে। অর্থাৎ যে ধাতুটি উপরে অবস্থান করবে সেই ধাতুটি থাকবে কি, কোনো তড়িৎ রাসায়নিক কোষ সৃষ্টি করলে কোষ বানালে সেই ধাতুটি থাকবে অ্যানোড হিসেবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সে সবার আগে কি হবে, সবার আগে মানে সে সবার আগে জারিত হবে। জারিত হবে মানে ইলেকট্রন ত্যাগ করবে, সবার আগে জারিত হবে অর্থাৎ সবার আগে অন্য ধাতুকে বিজারিত করতে পারবে। মানে সে সর্বাধিক বিজারণ মানে তার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এবার দেখো এই সক্রিয়তা সিরিজ থেকে জানা যায় উপরে স্থানপ্রাপ্ত ধাতুটি এর নিচে অবস্থিত কম সক্রিয় ধাতুর লবণের ধাতব আয়নকে একক প্রতিস্থাপন করতে পারে। এরপর দেখো এখানে কয়টা বিক্রিয়া দেখো, যেমন ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মধ্যে দেখো এই যে তোমার এই কি করতে পারে, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মধ্যে এই দেখো ম্যাগনেসিয়ামের অবস্থান জিঙ্কের উপরে। সেই জন্য দেখো এই ম্যাগনেসিয়াম ধাতুটি জিঙ্ক সালফেট থেকে এই জিঙ্ক আয়নকে প্রতিস্থাপন করতে পারে। দেখো এই জিঙ্ক আয়নকে প্রতিস্থাপন করেছে, করে কি হলো, এই দেখো জিঙ্ক আয়নকে প্রতিস্থাপন করে এই যে ম্যাগনেসিয়াম সালফেট হলো, আর এখানে জিঙ্কটি ধাতব জিঙ্কে রূপান্তরিত হলো। আবার দেখো এখানে জিঙ্ক আবার আয়রনের চেয়ে অধিক শক্তি, জিঙ্কের অবস্থান আয়রনের উপরে, সেজন্য জিঙ্ক ফেরাস সালফেটের আয়রনকে প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু কখনো মনে রাখবে এখানে আয়রন থাকলে এখানে জিঙ্ক সালফেট থাকলে জিঙ্ক সালফেট জিঙ্কে কখনো আয়রন প্রতিস্থাপন করতে পারবে না। তারপর দেখো এ সিরিজের উপর অবস্থিত ধাতু সবল বিজারক, খেয়াল করেছো, সবল বিজারক মানে যে সবার আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আচ্ছা এবার বলি মানে ধাতুগুলো সবল বিজারক, কিন্তু ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি হবে সেটি আবার সুস্থিত হলেও দুর্বল জারক। কথাটি যেন মনে থাকে, এই সিরিজের সবার উপরে অবস্থিত ধাতু সবল বিজারক, কিন্তু এদের ক্যাটায়ন সুস্থিত দুর্বল জারক হবে। আবার নিচে অবস্থিত ধাতু দুর্বল বিজারক, এদের ক্যাটায়ন সবল জারক।
এদের ক্যাটায়ন হবে সবল জারক। সেই জন্য একটা জিনিস দেখো এখানে, মানে এখানে পটাশিয়াম আয়ন আর আয়োডেট আয়ন আছে, আর এই দিক এখানে কপার আয়ন। তাহলে কপার আয়নের অবস্থা, কপারের এখানে ধাতব কপারের অবস্থান হচ্ছে সবার নিচের দিকে। তো এবার কপার যখন আয়নে পরিণত হবে তাহলে এটা হবে কি, তখন নিচে অবস্থিত যেটা, এটা তুলনামূলকভাবে কি হবে, মানে সবল হবে। এই যে এটা এই কপার আয়নটি এই পটাশিয়াম আয়ন অপেক্ষা সবল জারক। সেই জন্য কপার আয়ন পটাশিয়ামকে কি করেছে, প্রতিস্থাপন করতে পারছে। দেখো আবার নিচে অবস্থিত ধাতু সবল বিজারক, এই যে নিচে অবস্থিত ধাতু দুর্বল বিজারক, যেমন কপারটি দুর্বল বিজারক, কিন্তু এর ক্যাটায়ন সবল জারক। এই দেখো, তাহলে তোমার কপার আয়ন পটাশিয়াম আয়ন অপেক্ষা কি হবে, সবল জারক হবে। সেই জন্য কপার আয়ন পটাশিয়াম আয়নকে কি করতে পারবে, প্রতিস্থাপন করতে পারবে। এই বিক্রিয়াগুলো ভালো করে একটু করবে। এবার দেখো গ্যালভানিক কোষ বা ভোল্টিক সেল, যেমন ড্যানিয়েল সেলে অধিক সক্রিয় ধাতুটি অ্যানোড এবং কম সক্রিয় ধাতুটি ক্যাথোডে অবস্থান করবে। এটা অনেক আগে কথা হয়েছে এগুলো নিয়ে। তারপর হচ্ছে দেখো ধাতুর সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো সাধারণ অ্যাসিডের সাথে, যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু তার নিচে অবস্থিত ধাতুগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। এখানে দেখো একটু করে দেখা যাবে, যেমন জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে, সেই জন্য সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে জিঙ্ক হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে। এই দেখো, এই জন্য জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এই দেখো জিঙ্ক ক্লোরাইডে পরিণত হয়, আর নিজে হাইড্রোজেন হলো, ওখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো। এবার দেখো একইভাবে আয়রনের অবস্থান হাইড্রোজেনের উপরে, সেই জন্য আয়রন সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তাই এখানে কি হলো, এই যে এখানে তোমার ফেরাস সালফেট, মানে এই আয়রন সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেরাস সালফেটে পরিণত হলো এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় দেখো, তবে সক্রিয় সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত কপার মার্কারি সিলভার গোল্ডকে দেখো, এই গোল্ডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো বিক্রিয়া হয় না। কিন্তু এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড গাঢ় হয়, নাইট্রিক অ্যাসিড লঘু বা গাঢ় যে কোনো অবস্থায় নাইট্রিক অ্যাসিড শক্তিশালী জারক। তাই এই কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়, আবার এই সালফিউরিক অ্যাসিডের সাথেও কপারের বিক্রিয়া হয়। এই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তোমার উচ্চতর দক্ষতা সৃজনশীল প্রশ্ন হতে পারে। তো এখানে দেখো, মানে এখানে বলেছি এই যে লঘু নাইট্রিক অ্যাসিড, অ্যাকুয়া মানে লঘু, এটা বুঝতে হবে একটু করে। লঘু নাইট্রিক অ্যাসিড কপারকে জারিত করে কপার নাইট্রেটে পরিণত হয়, নিজে বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইড ও পানিতে পরিণত হয় এখানে। আবার দেখো, আচ্ছা এটা দ্বিতীয় বিক্রিয়াটা দেখি। আবার এই নাইট্রিক অ্যাসিড যদি গাঢ় হয়, সেই গাঢ় নাইট্রিক অ্যাসিড কপারকে জারিত করে কপার নাইট্রেট উৎপন্ন করবে, ঠিক আছে, কিন্তু এখানে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড ও পানি। তারপর আবার নাইট্রিক অ্যাসিড যদি ব্যাপার হবে, মানে বাষ্প, তখন নাইট্রিক অ্যাসিড কপারকে জারিত করে কপার অক্সাইডে পরিণত করে নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন এবং পানিতে রূপান্তরিত হবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তিনটে বিক্রিয়া দেখবে, মানে বিভিন্ন অবস্থায় নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া, বুঝতে পারছো? আর এই বিক্রিয়াটি আবার আর একটু ভিন্ন, অর্থাৎ প্রথমে বলে রাখি আমি, সালফিউরিক অ্যাসিড যখন লঘু থাকে, লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ধর্ম নাই, কিন্তু সালফিউরিক অ্যাসিড গাঢ় হলে, এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু শক্তিশালী জারণ। সেই জন্য এই যে সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়ায় কি হবে, সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত করবে, নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হবে। কিন্তু একটি কথা মনে রাখবে, যদি সালফিউরিক অ্যাসিড লঘু হতো, এই লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের কোনো বিক্রিয়া করবে না। কেন? কপারের অবস্থান সক্রিয় হাইড্রোজেনের নিচে, তাই কপার
সালফিউরিক অ্যাসিডের সাধারণ অবস্থায় সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, কিন্তু সালফিউরিক অ্যাসিড যদি গাঢ় হয় তখন সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী জারক, তাই এটি কপারকে জারিত করতে পারবে। আবার এই যে কথাটি পূর্বে বলেছিলাম, নাইট্রিক অ্যাসিড কপারকে জারিত করবে বিভিন্ন অবস্থায়। দেখো তিনটি অবস্থা, নাইট্রিক অ্যাসিড অ্যাকুয়াস হবে, নাইট্রিক অ্যাসিড গাঢ় হবে, নাইট্রিক অ্যাসিড বাষ্প হবে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উভয় অবস্থায় শক্তিশালী জারক। তাই এই বিক্রিয়াগুলো অতীব গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম। এগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত মানে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো সাধারণ স্টুডেন্টরা পারে না, কিন্তু আমি তোমাদের বলে দিলাম, তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে এবং বারবার লিখতে হবে কিন্তু। আচ্ছা, ওকে, তোমাদের আজকে আর পড়ালাম না, এখানে শেষ করলাম। সবাইকে অশেষ ধন্যবাদ। তো আজকে এখানে শেষ করলাম।